কূপ খনন করবে সরকার, বললেন জ্বালানি উপদেষ্টা। বড় প্রকল্পে সহায়তার আশ্বাস বিশ্ব ব্যাংকের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় শাহবাগ থানায় মামলা। আইন নিজের হাতে না নেয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। সব ক্ষেত্রে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়া সমীচীন নয়, বললেন ফখরুল। দ্রুততম সময়ে সেনা প্রত্যাহারের আহ্বান নাগরিক ঐক্যের। এবং দেশজুড়ে মহামারী আকারে ছড়াচ্ছে ডেঙ্গু। সিটি কর্পোরেশনের হম্বিতম্বি থাকলেও মাঠের চিত্র ভিন্ন। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছে মার্জিয়া তিশা। এবার বিস্তারিত। $2 বিলিয়ন বাজেট সহায়তা সহ বড় প্রকল্প ও জ্বালানি খাতে সহায়তা দেবে বিশ্বব্যাংক। এ তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। আর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান জানিয়েছেন, গ্যাস উত্তোলনে দেশে আরও 100টি কূপ খননের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এক্ষেত্রে সব ধরনের সহায়তা দেবে বিশ্বব্যাংক। রাজধানীতে আলাদাভাবে দুই উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট মার্কিন রেইজার। আরও জানাচ্ছেন শামীমুজ্জামান চৌধুরী। সচিবালয়ের নিজ দপ্তরে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজারের সঙ্গে বৈঠক করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। ঘণ্টা খানেকের বৈঠক শেষে মার্টিন রেইজার জানান, অর্থনৈতিক খাতে বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংক দীর্ঘদিন ধরে কাজ করছে। ভবিষ্যতেও এই সহায়তা অব্যাহত থাকবে। বাংলাদেশের জন্য কিছু করার এটি গুরুত্বপূর্ণ সময়, বিশেষ করে রিফর্ম করার জন্য দারুণ সময়। আমরা সহায়তা দিতে সক্ষম। অর্থ উপদেষ্টা বলেন, বাংলাদেশের সঙ্গে বিভিন্ন খাতে কাজ করতে আগ্রহী বিশ্বব্যাংক। আমরা যেগুলো বলেছি প্রপোজাল, দে আর ভেরি পজিটিভ এবং মোটামুটি কিন্তু কংক্রিট করে বলছে কী কী সহায়তা দেবে। এবং ওয়ার্ল্ড ব্যাংকের সাথে সাথে অন্যান্য ডোনারের ব্যাপারেও বলেছে তারা একসাথে কোঅর্ডিনেট করবে এবং ফান্ড, কারিগরি সহায়তা এবং অন্যান্য ব্যাপারে তাদের কোনো কার্পণ্য থাকবে না। এদিকে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন, দেশে আরও 100টি কূপ খননের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। অলরেডি 4টা গতকাল থেকে অনুমোদন দেওয়া হয়েছে। আমরা এরকম 100টা আরও কূপ খনন করার উদ্যোগ নিয়েছি। অপরদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে মার্টিন রেইজার ব্যাংক খাতের ওপর মানুষের আস্থা ফেরানো এবং কেন্দ্রীয় ব্যাংককে শক্তিশালী করতে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। ব্যাংকিং খাতে আস্থা ফেরাতে ও আর্থিক খাত সংস্কারে বাংলাদেশকে বিশ্বব্যাংক কারিগরি সহায়তা দিবে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বিশ্বব্যাংকের সার্বিক সহায়তা অব্যাহত থাকবে। আর্থিক খাত সংস্কারে বর্তমান সরকারের উদ্যোগের প্রশংসা করেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট। বাংলাদেশ ব্যাংক has a good system in place for doing that, but the details we will continue to discuss. শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় শাহবাগ থানায় মামলা করেছে কর্তৃপক্ষ। তদন্ত কমিটি গঠন করে সন্ধ্যা 6টার মধ্যে প্রতিবেদন দেওয়ার কথাও জানিয়েছেন প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। আর স্বরাষ্ট্র উপদেষ্টা আইন নিজের হাতে তুলে না নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। এমআর আসাদের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল নামের এক যুবককে ছাত্রলীগ সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস। ভিসির বাসভবনের সামনে ন্যায় বিচারের দাবিতে অবস্থান করছেন কিছু শিক্ষার্থীও। এই বিচারটা চাই, এই মানুষটার পক্ষে আমরা আসলে মানুষের পক্ষে, মানুষ হওয়ার পক্ষে। এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করা হয়েছে। সে যদি ছাত্রলীগ হয় তাহলে আমি তাকে মারতে পারবো, সে যদি জামাচিবির হয় তাকে আমি মারতে পারবো। এই যে পুরনো একটা সংস্কৃতি আমাদের গত 16 বছরে চর্চা হয়ে আসছিল, সেটারই কিন্তু প্রতিফলন আমরা এখন দেখতে পাচ্ছি। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এগুলোকে আমরা খুবই তীব্রভাবে নিন্দা জানাই। ডিএমপিতে স্বরাষ্ট্র উপদেষ্টা আইন নিজের হাতে তুলে না নিতে সবার প্রতি আহ্বান জানান। একজন অন্যায় করলে তারা আইনের হাতে সোপর্দ করেন, কিন্তু এই আইন তো আপনার হাতে তুলে নেওয়ার কারো কিন্তু অধিকার নেই।
ঢাবি প্রক্টর সাইফুদ্দিন আহমেদ জানান, দোষীদের আইনের আওতায় নিতে শাহবাগ থানায় মামলা হয়েছে। কেন্দ্রীয় পর্যায়ে তদন্ত কমিটি হবে, তাকে সাময়িকভাবে বহিষ্কারের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিতে পারবো। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সিন্ডিকেট, বাট আমরা এটা পারবো বেসড অন দ্য রিপোর্ট। যে হলে ঘটনাটা ঘটেছে তিনি পুরনো প্রভোস্ট, তিনি কন্টিনিউ করছেন। হয়তো তাদের ওই পুরনো অভ্যাসটা রয়ে গেছে, তারা কর্তৃত্ব চর্চা করার ক্ষেত্রে সেই সাহস কিংবা দৃঢ়তা কিংবা সেই মনোবল হয়তো চাঙ্গা হয়ে উঠতে একটু সময় লাগবে। পরবর্তীতে দোষীদের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্ত প্রতিবেদনও প্রকাশ করা হবে বলে উল্লেখ করেন প্রক্টর। আমরা যে তদন্ত কমিটি করব, সেই তদন্ত কমিটির জুরিসডিকশনের মধ্যে আমরা এটা ইনক্লুড করব টু লুক ইনটু whether there is any loophole of the responsibility supposed to be performed by the provost and house tutors. MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলাটি হয়েছে কোতোয়ালি থানায়। এদিকে বুধবার রাতে গ্রেফতার হয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ। গুলশানের বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ডিএমপির উপকমিশনার তালেবুর রহমান জানান, জাফরউল্লাহর বিরুদ্ধে পল্টন থানায় হত্যা মামলা রয়েছে। ডিবি কার্যালয়ে অসুস্থ হয়ে পড়লে জাফরউল্লাহকে হাসপাতালে নেওয়া হয়। সব ক্ষেত্রে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেয়া সমীচীন নয় বলে মন্তব্য করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে সেনা সদস্যদের বিচারিক ক্ষমতা দেওয়ার বিরোধিতার কিছু নেই বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রাজধানী ও এর বাইরে আলাদা দুটি অনুষ্ঠানে অংশ নিয়ে তারা এ কথা বলেন। ঠাকুরগাঁও প্রতিনিধি বিধান চন্দ্র দাসকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন রেজা খান। ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে উপজেলা ও পৌর বিএনপির কর্মী সভায় যোগ দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় কমিশনপ্রাপ্ত সেনা সদস্যদের ঢালাওভাবে সারা দেশের জন্য বিচারিক ক্ষমতা দেয়া ঠিক হয়নি বলে মন্তব্য করেন তিনি। আমি মনে করি যে সেই সমস্ত এলাকাতে যাওয়া দরকার, যে সমস্ত এলাকাতে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, যে সমস্ত এলাকাতে শীতপুর আছে, শান্তিপূর্ণ আছে, যেখানে রাজনৈতিক নেতা কর্মীরাই সমস্ত বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করছেন, সেইখানে এই জঞ্জাল সাফ করে সকলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবিও জানান মির্জা ফখরুল। সামনে যেন সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র আমরা দেখতে পাই, গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার দেখতে পাই, পার্লামেন্ট দেখতে পাই, মানুষের প্রতি অন্যায় অত্যাচার না হয়, আবার শিশুদের উপরে গুলি করে জনতাকে হত্যা করা হয়। এদিকে রাজধানীর তোপখানা রোডে নাগরিক ঐক্যের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেয়াকে স্বাগত জানিয়ে যত দ্রুত সম্ভব তা প্রত্যাহারের তাগিদ দেন দলটির সভাপতি। আমি মনে করি এই পদক্ষেপে খুব বিরোধিতা করবার কিছু নেই, তবে এই পরিস্থিতিটা নিয়ন্ত্রণে এসে গেলে সামরিক বাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার না থাকাই ভালো মনে করি, যত তাড়াতাড়ি এটা তারা নিষ্পত্তি করতে পারে। প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন আয়োজনের পথে এগিয়ে যেতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান মাহমুদুর রহমান মান্না। ফ্যাসিবাদ থেকে গণতন্ত্র উত্তরের জন্য মানে নির্বাচন যথাযথভাবে হবার জন্য শর্তগুলো হওয়া দরকার। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। ডেঙ্গু মোকাবিলায় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতির কথা বলা হলেও মাঠের চিত্র ভিন্ন। মশক নিধন অভিযান যেমনটা নেই, তেমনি সচেতনতা কার্যক্রমও তলানিতে। তবে নগরবাসীর এমন অভিযোগ অস্বীকার করে ঢাকা উত্তর সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলেছেন, ডেঙ্গু মোকাবিলায় সব রকম প্রস্তুতি রয়েছে, শঙ্কিত হওয়ার কারণ নেই। সুরাইয়া মুন্নির রিপোর্ট। বর্ষাকাল শেষ হওয়ায় রাজধানীতে উদ্বেগ ছড়াচ্ছে ডেঙ্গু মশাবাহিত রোগটির সংক্রমণে গত বছর সর্বোচ্চ মৃত্যু ও আক্রান্ত দেখেছে দেশ। গেল বছর 3,21,179 মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন, আর মৃত্যু হয় প্রায় 2,500 রোগীর। এবছর ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে প্রায় 20,500। চলতি বছর এডিস মশার প্রজননকাল সবে শুরু, কিন্তু মশক নিধনে নগর কর্তৃপক্ষের গাছাড়া ভাবে হতাশ নগরবাসী। ডেঙ্গু নিয়ে একটু ভয় আতঙ্কে আছে আমরা। মশার কামড়ের ছুটে রাত্রে মশার ওষুধ দেয় না, তাইলে নিচে পানি আছে, ময়লা আছে, আবর্জনা তো থাকতেই পারে, ওটার তলে লাগে না ওষুধ দেওয়া, হেঁটে দেয় না। মশার ওষুধ দিলে আমরা একটু ভালো হয়, ডেঙ্গুর থেকে আমরা রক্ষা পাই।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বললেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর নানা কারণে কাজকর্মে মন্থরতা চলে এসেছে, তারপরেও থেমে নেই মশক নিধন অভিযান। গত আগস্ট মাসে আমরা যদি ডেওয়ারি হিসাবটা দেই তাহলে প্রায় 18 থেকে 19 দিন আমাদের মশক নিধন কার্যক্রমটা বন্ধ ছিল। আমাদের মশক কর্মীরা বাইরে যেতে পারেনি, আমাদের কিছু মেশিনারিজ ধ্বংসপ্রাপ্ত হয়েছে, কিছু ওষুধ ধ্বংসপ্রাপ্ত হয়েছে, কিন্তু আমাদের স্টোরে যে ব্যাকআপটা ছিল, মানে এই ধ্বংসপ্রাপ্ত মেশিনারিজগুলো রিপ্লেস করতে আমাদের কোনো কষ্ট করতে হয়নি। এখন আমাদের মেশিনারিজের সংখ্যা, ওষুধের পরিমাণ যথেষ্ট পরিমাণে আছে, কোনো অভাব নাই। প্রত্যেকটা ওয়ার্ডেই কিন্তু আমাদের এই কর্মী বাহিনী আছে, জলাশয় পরিষ্কার জন্য আলাদা কর্মী বাহিনী আছে, মশক বাহিনী আছে, প্রত্যেকটা ওয়ার্ডেই কাজ হচ্ছে। এডিসের বংশবিস্তার রোধে বাসাবাড়ি আশপাশ পরিষ্কার রাখা সহ সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি। জনগণের সচেতনতা এবং সম্পৃক্ত ছাড়া ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণটা ভেরি ডিফিকাল্ট। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে ময়মনসিংহ হঠাৎই বেড়ে গেছে ডেঙ্গু সংক্রমণ। এ নিয়ে আর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রুবায়েত বাপ্পি। রুবায়েত, যেমনটা আমরা জানি যে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে গেছে, ময়মনসিংহে কেমন দেখছেন ডেঙ্গু পরিস্থিতি? কিন্তু এই ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন। গত 24 ঘন্টায় কিন্তু ময়মনসিংহ মেডিকেলে নতুন 22 জন রোগী ভর্তি হয়েছেন। আজকে পর্যন্ত কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 37 জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে কিন্তু আপনার 31 জন পুরুষ এবং 6 জন নারী রয়েছে। তাছাড়া যদি আমি এবছরের ডেঙ্গুর যে বিস্তার সেটি যদি বলতে চাই যে এবছর জানুয়ারি মাসে কিন্তু ময়মনসিংহ মেডিকেলে 3 জন, মার্চ মাসে 3 জন, এপ্রিলে 15 জন, মে মাসে 7 জন, জুন মাসে 14 জন, জুলাই যে 46 জন। আরেকটি বিষয় হাসপাতাল সূত্র যেটি আমাদেরকে জানিয়েছেন যে গত আগস্ট মাসে কিন্তু 2 জন ডেঙ্গু রোগী এই ময়মনসিংহ মেডিকেলে কিন্তু মৃত্যুবরণ করেছিলেন। তো আমরা হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসকদের সাথে আমরা কথা বলেছি। তারা যে বিষয়টি জানিয়েছেন যে সাধারণ মানুষদেরকে কিন্তু তারা সচেতন হওয়ার কথা বলেছেন। তারা বলছেন যে মানুষ যত সচেতন হবে ততই কিন্তু ডেঙ্গুর আক্রান্ত থেকে তারা রক্ষা পেতে পারবে। এজন্য চিকিৎসকরা বলেছেন যে দিনের বেলায় ঘুমানোর সময় মশারি টানানো এবং বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, তাছাড়া যাতে মশা আক্রমণ করতে না পারে সেই ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু তারা পরামর্শ দিয়েছেন এবং অহেতুক ভয় না পেয়ে সতর্ক হওয়ার জন্য কিন্তু তারা বলেছেন। তো তিশা, এই ছিল ময়মনসিংহ থেকে ডেঙ্গু নিয়ে আমার কাছে সর্বশেষ। বাপ্পি, আপনাকে ধন্যবাদ। কয়েকদিনের ভারী বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সাতক্ষীরার নিম্নাঞ্চলে। বসতবাড়ি, রাস্তাঘাট, খালবিল তলিয়ে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধান চেয়েছেন তারা। এ বিষয়ে ব্যবস্থার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। এদিকে বেতনা নদীর বাঁধ ভেঙে তলিয়ে গেছে অন্তত 40 গ্রাম। সাতক্ষীরা থেকে আব্দুল জলিলের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। সাতক্ষীরা সদরের মাছখোলা, লাপসা, বৈকারি, কুশখালী, মাঠপাড়া সহ নিম্নাঞ্চলগুলো পানিতে তলিয়ে গেছে। এছাড়া বেতনা নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বসুন্ধরা, রাজনগর, শিবনগর, 11 আনি সহ অন্তত 40টি গ্রাম। পানি নিষ্কাশনে সহায়ক বিলগুলোতে মাছের ঘের থাকায় বন্ধ হয়ে গেছে পানি প্রবাহের পথ। নদীতে পানি নিষ্কাশনের পথ না থাকায় বৃষ্টির পানি জমে এই জলাবদ্ধতার সৃষ্টি দাবি করে এতে প্রতি বছরই দুর্ভোগে পড়েন বলে জানান স্থানীয়রা। পানিতে আমরা বেরোতে পারছি, বাথরুমের সমস্যা, গোসলখানার সমস্যা, যে হেঁটু সমানে পানি আমাদের এখানে, আমাদের খুব অসুবিধা হচ্ছে চলাচলের। আমাদের এখানে 1.5 মাইল পর্যন্ত জলাবদ্ধ, শুধু এখানে ঘেরের কারণে আমাদের তো ঘর বাড়ি সব ভেঙে গেছে। থাকা তো যাচ্ছে না, জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নেওয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যে সমস্ত জায়গাগুলো জলাবদ্ধতা ছিল, আমরা বিভিন্ন যে বাঁধের মুখ আমরা খুলে দিয়েছি
এবং পাশাপাশি আমাদের বেদনা নদীটাও আপনারা জানেন যে বর্তমানে বিভিন্ন খননের কার্যক্রম চলমান থাকার কারণে বন্ধ ছিল। আমরা একেবারে পুরো বেদনা নদী ক্লিয়ার করে দিয়েছি। এখন সবগুলো যতগুলো আমাদের বাঁধ ছিল বাঁধ ছেড়ে দেওয়া হয়েছে এবং আশা করছি আজকে বিকেলের মধ্যেই পানি যথেষ্ট কমে যাবে। গত কয়েক বছর যাবৎ ঘেরের সংখ্যা বেড়ে যাওয়ায় বৃষ্টি হলেই জলাবদ্ধ হয়ে পড়ে এসব এলাকা। আফরিন পপি, মোহনা সংবাদ। সাম্প্রতিক বন্যায় চাঁদপুরের ৬ উপজেলার গ্রামীণ সড়কগুলোতেও দৃশ্যমান এর ক্ষতচিহ্ন। এতে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কগুলো। স্থানীয়রা বলছে, বেহাল এসব সড়কে চলাচল করতে গিয়ে প্রতিনিয়তই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। তবে পানি পুরোপুরি নেমে গেলে এগুলো অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার করা হবে বলে আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট দপ্তর। চাঁদপুর থেকে মোহাম্মদ ফাহাদের তথ্যে আর জানাচ্ছেন শারমিন স্বর্ণা। এবারে বন্যায় চাঁদপুরের ৬টি উপজেলায় প্লাবিত হয়। নিচু এলাকায় রাস্তাঘাট, ঘরবাড়ি তলিয়ে পানিবন্দী হয়ে পড়ে প্রায় ১.৫ লাখ মানুষ। এখন পানি নেমে যাওয়ার পর দৃশ্যমান হচ্ছে গ্রামীণ সড়কের ক্ষতচিহ্ন। এসব সড়কে যান চলাচল প্রায় বন্ধ। স্থানীয়রা বলছে, বন্যার আগে সামান্য সমস্যা থাকলেও পানি নামার পর সেটি আরো তীব্র হয়েছে। বন্যার আগে মোটামুটি ভালো ছিল, তেমন একটা খারাপ ছিল না। বন্যার পর এখন অনেক খারাপ হয়ে গেছে। মানুষ রিক্সা গাড়ি চলতে অনেক অসুবিধা হয়। 10 টাকার ভাড়া দিয়ে 50 টাকা দিলে এখানে আসতেছে না মানুষ, গাড়িওয়ালারা। গাড়ির অনেক সমস্যা হইতে আছে, ভাঙ্গার কারণে রুগী নিয়ে যাইতে সমস্যা হয়। রাস্তা একেবারে অবস্থা বেতাল হয়ে গেছে রাস্তার। চলাচলকারী যাত্রী ও চালকরা জানান, দ্রুত সংস্কার করে সড়কগুলো চলাচলের উপযোগী করার জন্য কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ প্রয়োজন। এই রাস্তাটা হইলো আপনার ভাঙ্গা। আমাদের লোড গাড়ি যাইলে স্প্রিং ভাঙ্গি যায়, ব্যারিং ভাঙ্গি যায়, চাকা টাল হয়ে যায়, এই সমস্যা আর কি। যদি একটু জলদি সংস্কার করেন তাহলে ভালো হয় আর কি। বেশি ক্ষতিগ্রস্ত সড়কগুলোর ব্যয়ের প্রাক্কলন তৈরি করে কাজ শুরু করা হবে বলে জানালেন এই কর্মকর্তা। আমরা প্রাক্কলন প্রণয়নের কাজ চলমান আছে এবং আমরা এগুলি যত দ্রুত সম্ভব বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে প্রাক্কলন প্রস্তুতপূর্বক যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। এবারের বন্যায় জেলায় ১৯২টি সড়কের পাশাপাশি ৩৬টি ব্রিজ, কালভার্টও ক্ষতিগ্রস্ত হয়েছে। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। গ্যাস উত্তোলনে আরও ১০০ কূপ খনন করবে সরকার, বললেন জ্বালানি উপদেষ্টা। বড় প্রকল্পে সহায়তার আশ্বাস বিশ্ব ব্যাংকের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় শাহবাগ থানায় মামলা। আইন নিজের হাতে না নেয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। সব ক্ষেত্রে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেয়া সমীচীন নয়, বললেন ফখরুল। দ্রুততম সময়ে সেনা প্রত্যাহারের আহ্বান নাগরিক ঐক্যের। এবং দেশজুড়ে মহামারী আকারে ছড়াচ্ছে ডেঙ্গু। সিটি কর্পোরেশনের হম্বিতম্বি থাকলেও মাছের চিত্র ভিন্ন। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত ৯টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।